আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ। প্রথম অধ্যায়ে আমরা পড়েছি ব্যবসার মৌলিক ধারণা। এখন আমরা জানবো যে ব্যবসার পরিবেশ কি এবং কেন এটি ব্যবসার ছাত্র হিসেবে জানা প্রয়োজন এবং ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো আমরা তাহলে স্লাইড দেখে দেখে আমরা পড়াশোনার মনোযোগ দেওয়ার চেষ্টা করি। আমরা গত ক্লাসে যেগুলো আলোচনা করেছি প্রথম অধ্যায় থেকে লাস্ট পার্ট থেকে প্রশ্ন দেওয়া ছিল বাণিজ্য কাকে বলে, বৈদেশিক বাণিজ্যের প্রকারভেদ, সামাজিক ব্যবসা কাকে বলে, সামাজিক ব্যবসার প্রবক্তা কে। সবাই পড়েছো বাবা? জি স্যার। আচ্ছা, Yes, sir. ওকে, কোনো সমস্যা আছে তোমাদের? নো স্যার। আচ্ছা, থ্যাংক No, ইউ sir. থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে যেহেতু সময় নিয়েছি আমাদের অন্য একটা পার্টে, তো আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ব্যবসায় পরিবেশ এর আলোচ্য বিষয় শিখন ফল দেখো। এভাবে আমরা আলোচনা করি, আমি আলোচনা করে থাকি। কয়টি পার্টে কয়টি ক্লাসে আমরা এই অধ্যায় শেষ হবে, দুটি ক্লাসে শেষ হবে। যার প্রথম পর্বে আজকে আলোচনা করার কথা ব্যবসায় পরিবেশ কাকে বলে এবং ব্যবসায় পরিবেশের উপাদান বা শক্তিসমূহ। দেন দ্বিতীয় পর্বে তোমরা আলোচনার মধ্যে জানতে পারবে অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ উপাদান সমূহ কি কি এবং বাংলাদেশের পরিবেশ কেমন, ব্যবসায় পরিবেশ কেমন সেটি নিয়ে আলোচনা। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ব্যবসায় পরিবেশ কাকে বলে। তার আগে আমাদের জানতে হবে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে, তোমরা জানো যে মুনাফা অর্জন। তো মুনাফা অর্জনের জন্য যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয় বৈধভাবে ঝুঁকি নিয়ে, সেটাই হচ্ছে ব্যবসায়। আর এই ব্যবসায় যে স্থানে গড়ে ওঠে তার আশেপাশের পরিবেশ নিয়ে গড়ে ওঠে ব্যবসার পরিবেশ। তো এখন প্রথমে আমরা জানবো পরিবেশ বলতে কি বোঝায়। যে পারিপার্শ্বিক পরিবেশের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকেই তার পরিবেশ বলে, তাই না? যেমন আমরা ঢাকায় আছি বলেই দেখো যে ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু ওইভাবে নদী ভাঙ্গন বা ভাঙ্গন সংক্রান্ত কোনো সমস্যা কি এখানে আছে? না, এখানে অনেক গরম, অনেক গাড়ি, অনেক মানুষ বসবাস করে। তারপরে হচ্ছে যে বায়ু দূষণ, শব্দ দূষণ, এরকম আরো অনেক, এর মধ্য দিয়ে আমরা বেঁচে থাকি। এই যে পরিবেশের যে সকল কথা বললাম, এগুলো ঢাকা শহরে আমাদের প্রয়োজনে থাকতে হচ্ছে, কিন্তু এগুলো কিছু কিছু বিষয় আমাদেরকে প্রতিকূল অবস্থা সৃষ্টি করে, কিছু অবস্থা আমাদের অনুকূল অবস্থা সৃষ্টি করে। আবার ধরো যে উপকূলীয় অঞ্চল যেগুলো, পদ্মার নদী ভাঙ্গন এবার তোমরা দেখেছো লং টাইম বৃষ্টি হওয়ার কারণে পানির পরিমাণ বেশি হয়েছে এবং পদ্মার হচ্ছে গ্রাস আমরা দেখেছি। তো সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন, যে এই বুঝি ভেঙে নিয়ে গেল, রাতে ঘুমাতে পারছে না, জীবন ধারণ করতে পারছে না, চাষাবাদ করতে পারছে না, খেতে পারছে না, গরু ছাগল নিয়ে অস্থির, তার মানে ওখানকার পরিবেশ ভিন্ন, তাহলে ওর মধ্য দিয়ে তাকে বেঁচে থাকতে হবে। তারপরে আমরা বলি দক্ষিণ অঞ্চলে যারা, অর্থাৎ বরিশাল অঞ্চলে যারা, বরিশাল চিটাগং যারা থাকে, তারা নদী অঞ্চলের মানুষ। তো এখানে মানুষরা অনেক সংগ্রাম করে বেঁচে থাকে, কিন্তু যদি আমরা ধরো যে আরেকটু সিলেটের দিকে যাই, এরা কিন্তু বেশি সংগ্রাম করে বেঁচে থাকে না। তারপর হচ্ছে উত্তরাঞ্চলে যদি দিকে যাই, এরা বেশি সংগ্রাম করে না, কিন্তু বন্যার সময় বন্যায় ভেসে যায় উত্তরাঞ্চল। তো এই যে জায়গাগুলো, এর মধ্য থেকেই মানুষ, মানে হচ্ছে যে ওখানকার সংগ্রামী মানুষ, ওভাবেই ওই পরিবেশটা তাকে অ্যাডজাস্ট করে দিয়েছে, ওভাবেই তারা প্রস্তুত থাকে। তো আমরা যখন একটা ব্যবসা করি, এই ব্যবসার আশেপাশে অনেক উপাদান থাকে, যেই উপাদানগুলো তার পরিবেশটা, মানে যে উপাদানগুলো নিয়ে ওই পরিবেশ গড়ে ওঠে, আর এর মধ্য দিয়ে ব্যবসা করতে হয়। তো এই পরিবেশের কিছু উপাদান থাকবে তোমার ব্যবসাকে হেল্প করবে, আর কিছু উপাদান তোমার ব্যবসাকে বাধাগ্রস্ত করবে। তো সেগুলো নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। একটা দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে, তাই না? তো একটা দেশের ব্যবসায় পরিবেশের পারিপার্শ্বিক কি কি অবস্থা রয়েছে, এই পারিপার্শ্বিকতার মধ্যে রয়েছে কিছু উপাদান রয়েছে প্রতিষ্ঠানের ভেতরের, আর কিছু উপাদান প্রতিষ্ঠানের বাইরের। এই ভেতরের বাইরের কিছু উপাদান প্রাকৃতিক, আবার কিছু উপাদান অপ্রাকৃতিক। এই অভ্যন্তরীণ বাহ্যিক, প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান তোমার ব্যবসাকে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, তাহলে সেই উপাদানগুলো ব্যবসা নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে সেটাকেই বলা হবে ব্যবসায় পরিবেশ। তোমাকে বুঝতে পেরেছো? এটা বলো তো দেখি, আমি যেটা বললাম। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাটাতে, যে ব্যবসায় পরিবেশ? No, sir. রাইট। আরো একটু স্পষ্ট করে যদি বলি, যে ধরে নাও যে আমাদের
প্রাকৃতিক অপ্রাকৃতিকের কথা বলা হয়েছে। হরতাল, ধর্মঘট এগুলো অপ্রাকৃতিক, তাই না? আবার ধরো ঘূর্ণিঝড়, বন্যা, সিডর, সাইক্লোন এগুলো হচ্ছে প্রাকৃতিক। ভূমিকম্প প্রাকৃতিক। তারপরে হচ্ছে যে রাস্তাঘাট নির্মাণ, উপযুক্ত রাস্তাঘাট নির্মাণ এগুলো হচ্ছে অপ্রাকৃতিক। তারপরে হচ্ছে যে বাড়িঘর, অবকাঠামোগত নির্মাণ এগুলো অপ্রাকৃতিক। তারপরে হচ্ছে বন্টন ব্যবস্থা এগুলো অপ্রাকৃতিক। প্রযুক্তির ব্যবহার সুযোগ এগুলো অপ্রাকৃতিক। তারপরে হচ্ছে মাটির উর্বরতা শক্তি এগুলো প্রাকৃতিক। সূর্যালোক প্রাকৃতিক, তাই না? তো এই যে আমাদের যে উপাদানগুলোর কথা বললাম, এগুলো দেখো তো আমাদের কিছু উপাদান ব্যবসাকে কখনো কখনো হুমকির সম্মুখীন করে ফেলে। যেমন সিডরের যদি আক্রমণ করে, সিডর যখন আক্রমণ করলো আমাদের বরিশালে, দক্ষিণাঞ্চলে, তখন সেখানকার ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চাষাবাদ সব, মানে গবাদি পশু থেকে সব ধ্বংস করে দিয়েছিল, ঠিক কিনা বলো তো দেখি? জি স্যার। রাইট। এইবার ধরো আমাদের প্রাকৃতিক যে দুর্যোগ সৃষ্টি হয়েছে করোনা, এই করোনার কারণে বলো দেখি ব্যবসা প্রতিষ্ঠান কি উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে? স্যার অবনতি স্যার। অবনতি স্যার। Right. অবনতি। গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কি ক্ষতি হয়েছে নাকি উপকার হয়েছে? গার্মেন্টসের উপকার হয়েছে নাকি অপকার হয়েছে? অপকার স্যার। অপকার হয়েছে স্যার। কিন্তু যারা মাস্কের ব্যবসা করছে, যারা মাস্কের ব্যবসা আগে থেকে করছে, তাদের ব্যবসা তাদের লাভ স্যার। উপকার হয়েছে। তাদের উপকার হয়েছে। তাদের জমজমাট ব্যবসা কিন্তু হয়েছে। তার মানে আমরা বলতে চাচ্ছি যে কিছু কিছু ব্যবসা স্যার ওরাই স্যার মাস্কের ফ্যাক্টরিদের হ্যাঁ, শেষে যখন গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো যখন সচল রাখতে হবে অর্থনীতি, তখন কিছু গার্মেন্টস প্রতিষ্ঠান কি করেছে, ওদের রেগুলার প্রোডাক্ট উৎপাদন বন্ধ করে দিয়ে ওই মাস্ক উৎপাদন শুরু করে দিয়েছে, ঠিক কি না বলো তো দেখি? রাইট। হ্যাঁ, তারপরে পিপিই উৎপাদন শুরু করে দিয়েছে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে আমরা যে ব্যবসা করছি সেই ব্যবসার যে সকল বিষয়বস্তু রয়েছে, আমাদের আশপাশে যে অভ্যন্তরীণ বাহ্যিক কিছু উপাদান রয়েছে, তারপর হচ্ছে প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান রয়েছে, এই উপাদানগুলো আমাদের হচ্ছে ব্যবসাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এই প্রভাব কখনো নেগেটিভ কখনো পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে ব্যবসা সমৃদ্ধি অর্জিত হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে অনেক সময় একেবারে টিকে থাকাই মুশকিল হয়ে যাবে, ঠিক কিনা বলতে দেখি? রাইট। হ্যাঁ, আমরা এটা নিয়েই আসলে ব্যবসা করতে হয়। এখন আমাদের যে সকল উপাদান, পারিপার্শ্বিক উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলোর আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখি যে উপাদানগুলো মোটামুটি 6 ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক, প্রযুক্তিগত, আইনগত পরিবেশ। এগুলোর তোমাকে কাকে বলে ব্যাখ্যা তোমাকে জানতে হবে, এবং ওই একটা চার্ট আছে, এই চার্টটা তোমাকে একেবারেই কণ্ঠস্থ করে ফেলতে হবে। বুঝতে পেরেছো? এই দেখো, এখানকার মধ্যে আমরা যে প্রাকৃতিক অপ্রাকৃতিকের কথা বললাম, 1 নম্বরটাই শুধু হচ্ছে প্রাকৃতিক, বাকি 5টি হচ্ছে অপ্রাকৃতিক। খেয়াল করেছো? বলতে দেখি। 1 নম্বরটা হচ্ছে প্রাকৃতিক, বাকি 5টি হচ্ছে অপ্রাকৃতিক, অর্থাৎ মানব সৃষ্ট উপাদান। তো প্রাকৃতিক পরিবেশ কাকে বলে সেটা একটু দেখি। প্রকৃতি প্রদত্ত উপাদানগুলো নিয়ে ব্যবসার যে পরিবেশ গড়ে ওঠে তাকেই প্রাকৃতিক পরিবেশ বলে। প্রকৃতি প্রদত্ত যে সকল উপাদান যা মানব সৃষ্ট নয়, ব্যবসাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, এমন উপাদানগুলোর সমষ্টিকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। তোমরা কি বুঝতে পারছো আমার কথাটা এখানে? জি স্যার। তাহলে এই প্রাকৃতিক পরিবেশগুলো কি কি একটু খেয়াল করো দেখি। ভূপ্রকৃতি, মাটি, পানি, বায়ু, জলবায়ু, সূর্যালোক, মাটির উর্বরতা শক্তি, দেশের আয়তন, দেশের আয়তন, দেশের অবস্থান, বনজ সম্পদ, খনিজ সম্পদ, জলজ সম্পদ, কৃষিকার্য, তাই না? পাহাড়, নদ নদী, এগুলো প্রকৃতি প্রদত্ত। এই উপাদানগুলো তোমার ব্যবসাকে প্রভাব বিস্তার করে। যেমন ধরো চা বাগান, চায়ের কোনো বিজনেস কি আমাদের ঢাকা শহরে আছে? চায়ের ফ্যাক্টরি আছে ঢাকায়? না। আমরা বলবো যে চা কোথায় উৎপাদন হয়? মৌলভীবাজারে, সিলেটে, হবিগঞ্জে, তাই না? এখানে পাহাড়ি অঞ্চল রয়েছে, এই পাহাড়ি অঞ্চলে জুম চাষ হয়, এখানে অনেক চা বাগান আছে যেখানে অনেক ভালো ভালো চা উৎপাদন হয়, এবং এই চাকে কেন্দ্র করে ওই স্থানে আমাদের কিসের বিজনেস গড়ে উঠেছে? চায়ের বিজনেস গড়ে উঠেছে, তাই না? চা পাতার বিজনেস গড়ে উঠেছে। এরপরে ধরো আমাদের দক্ষিণ অঞ্চলে নদীমাতৃক অঞ্চল, ওখানে প্রচুর বড় বড় নদী রয়েছে, এখানকার মানুষগুলো নদীতে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে, আর এই মাছকে কেন্দ্র করে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে অনেক মানুষ চাকরি করে অর্থ ইনকাম করে জীবিকা নির্বাহ করে, মাছ ধরে
বিক্রি করে সেগুলো দিয়ে জীবিকা নির্বাহ করে, আর এগুলোকে কেন্দ্র করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাই না? ঠিক কিনা বলো তো? জি স্যার। রাইট। তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই প্রাকৃতিক উপাদানগুলো, আবার ধরো বন্যা, খরা, জলোচ্ছ্বাস, তারপরে হচ্ছে যে সিডর, সাইক্লোন, তারপরে হচ্ছে যে আমফান ইত্যাদি, এগুলো কি বলো পরিবেশের জন্য ভালো না খারাপ? খারাপ স্যার। খারাপ। তারপরে হচ্ছে করোনা, এগুলো পরিবেশের জন্য, ব্যবসার জন্য খারাপ। এইগুলো ব্যবসাকে একেবারে, ব্যবসার অবস্থা নাজেহাল করে দেয়। তো আমরা বলতে চাচ্ছি যে এই উপাদানগুলো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করো যে এগুলো কেমন প্রভাব রয়েছে। বাংলাদেশে কি কখনো ভূমিকম্প হয়েছে? ভূমিকম্পে ধ্বংস হয়েছে এরকম কিছু? না স্যার। না, হয়নি। যার কারণে এখনো বাংলাদেশে হয়নি। ঢাকা শহরে দেখো, ঢাকা শহর থেকে বড় বড় বিভাগীয় শহরগুলো যেগুলো রয়েছে 8 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং উঠেছে, তাই কিনা? ঠিক কিনা? কিন্তু জাপানের দিকে চিন্তা করো, জাপানে ঘন ঘন ভূমিকম্প হয়, তোমরা কি জানো? জি স্যার। যার স্যার, কারণে স্যার। ওখানকার বিল্ডিং গুলো ইট কাঠ পাথর, ইট কাঠ দিয়ে তৈরি, মানে কাঠ বাঁশ টিন দিয়ে তৈরি, এবং এদের বিল্ডিং আমার জানা মতে 2 তলার বেশি নেই, 1 তলা 2 তলার বেশি নেই। বুঝতে পারছো? হ্যাঁ। এরপর শুধু কি অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে যেগুলো তোমার একটু বিব্রত করবে সেই উপাদানগুলো আমি লিখে রেখেছি। তাছাড়া কি কি উপাদান দেখো, বাজার, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ, প্রাতিষ্ঠানিক সুনাম, এগুলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে এগুলো কিভাবে অর্থনৈতিক পরিবেশের উপাদান। দেখো, সঞ্চয়, মানুষের আয়, সঞ্চয়, ভোগ প্রবণতা, খেয়াল করবে অর্থনীতির সাথে কি কি জড়িত। মানুষের আয়, যেমন ধরো তোমার 5,000 টাকা ইনকাম, আমার 50,000 টাকা ইনকাম, তাহলে আমার যেহেতু ইনকাম বেশি, তাহলে আমি বেশি সঞ্চয় করতে পারবো। তোমার 5,000 টাকা ইনকাম, তোমার অল্প ইনকাম, তাই কম সঞ্চয় করতে পারবে। তোমার মূলধনে পরিণত করতে বা 50,000 টাকা জোগাতে তোমার বেশি সময় লাগবে, আর আমার 50,000 টাকা জোগাড় করতে অল্প সময় লাগবে। তার মানে 50,000 টাকা আমি দ্রুত বিনিয়োগ করতে পারছি, তুমি অল্প সময়ে বিনিয়োগ করতে পারছো না। তার মানে আমরা বলতে চাচ্ছি যে মানুষের আয়, সঞ্চয়, ভোগ প্রবণতা, তারপরে হচ্ছে মূল বিনিয়োগ, অর্থ, ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, আর্থিক প্রতিষ্ঠান মানে হচ্ছে যেমন ব্যাংক, আর্থিক অনার্থিক অনেক প্রতিষ্ঠান রয়েছে, এখন ব্যাংকের সংখ্যা মোটামুটি অনেক ভালো। মানব সম্পদ, তারপরে মাথাপিছু আয়, বাজার ব্যবস্থা, শেয়ার বাজার, মূলধন বাজার, জাতীয় বাজেট ও কর, মুদ্রাস্ফীতি, স্থান, মূল্য স্তর, দক্ষ উদ্যোক্তা, জাতীয় আয়, মুদ্রা ও রাজস্ব নীতি, উৎপাদন ও বন্টন, ভোগ ও ব্যয়ের পরিমাণ ইত্যাদি হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের উপাদান। আর এই উপাদানগুলো নিয়ে গড়ে ওঠে একটি ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ। বুঝতে পেরেছো? এই আমি কিন্তু আমার অন্য একটা বই আছে, এখান থেকে ছক যেটা দেয়া আছে আমি এটা তুলে গ্রুপে দিয়ে দেবো, তোমরা একটা ডাউনলোড করে এটাই মুখস্থ করবা, ঠিক আছে? তাহলে দেখো, বাজার, বাজার মানে হচ্ছে যে একটি স্থান যেখানে পণ্যদ্রব্যের দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে থাকে, মানে সেখানেও আর্থিক একটা লেনদেন হয়ে থাকে। আবার আরেকটি বাজারের অর্থ হচ্ছে যে, যেমন ম্যাটাডোরের বাজার দখল করে রেখেছে, অন্যান্য পেনের চেয়ে ম্যাটাডোরের বাজার দখল বেশি, সেটাকে বাজার বলা হয়। যে মোট কাস্টমারের কত অংশ একটি পণ্য বা কোম্পানি দখল করে রেখেছে, সেটাই তার বাজার। দক্ষ উদ্যোক্তা কি? যে উদ্যোক্তা মানে হচ্ছে যে ঝুঁকি নিয়ে নতুন কিছু তৈরি করার ও হচ্ছে আগ্রহ বা ইচ্ছা পোষণ করা। আর দক্ষ উদ্যোক্তা যিনি এই ঝুঁকি নিয়ে নতুন কিছু বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং সেটাতে সফল হন, এটাই হচ্ছে দক্ষ উদ্যোক্তা। যিনি সফল হন তিনি মুনাফা অর্জন করেন, নিশ্চয়ই, মানে এটাকে বলা হয় উদ্যোক্তা। যেহেতু আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তাই তিনি অর্থনৈতিক পরিবেশের একটি উপাদান। মানব সম্পদ জনগোষ্ঠীর একটি অংশ। মানব সম্পদ কি বলো দেখি? জনসংখ্যার একটি অংশ। তোমরা কি সবাই বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। দেখো তো, এই যে 3 নম্বরে দেখো সামাজিক পরিবেশের মধ্যে জনসংখ্যা লিখেছি, আর 2 নম্বরের মধ্যে লিখেছি মানব সম্পদ। মানব সম্পদ জনসংখ্যার একটি অংশ। জনসংখ্যার যে অংশটুকু সরাসরি মানে দক্ষতার সহিত অর্থনীতির কাজে জড়িত থাকে, সেই ব্যক্তিদেরকে বলা হয় মানব সম্পদ। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। বেকার জনগোষ্ঠীকে মানব সম্পদ বলা হয় না, যারা অর্থনীতির সাথে জড়িত তাদেরকে মানব সম্পদ বলা হয়। এরপর হচ্ছে প্রাতিষ্ঠানিক সুনাম, এটা আমাদের অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। এরপর আসলে দিকে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ খুব ভালো করে খেয়াল করবে। সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ, এক একটা সমাজ, গোত্র, তাই না, তারপর হচ্ছে ধর্ম,
ইত্যাদি মিলিয়ে সমাজের বিভিন্ন রীতিনীতি চলে আসে। যেমন হিন্দুদের রীতিনীতি অভ্যাস এক ধরনের, বৌদ্ধদের ধর্মীয় রীতিনীতি অভ্যাস এক ধরনের, চাকমা, মারমা, গারো এদের ধর্মীয় রীতিনীতি অভ্যাস এক ধরনের। আবার যদি ধরো দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এবং হচ্ছে চিটাগঙ্গের মধ্যে যে উপজাতিরা রয়েছে পাহাড়ি অঞ্চলে বসবাস করে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে, তাদের রীতিনীতি এক ধরনের, নাকি বলতো দেখি? Yes, sir. জি স্যার। তাহলে দেখো, খেয়াল করো যে দীর্ঘদিনের ধ্যান ধারণা, বিশ্বাস, রীতিনীতি, আচার আচরণ, দীর্ঘদিনের ধ্যান ধারণা, বিশ্বাস, রীতিনীতি, আচার আচরণ ইত্যাদির সমন্বয়ে গড়ে ওঠে সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। তো সামাজিক পরিবেশ কি? সমাজের অনেক উপাদান, যেমন সমাজের অনেক উপাদানগুলো কি কি হতে পারে? যে জনসংখ্যা, শিক্ষা ব্যবস্থা, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, জাতি, জাতীয়তা, মূল্যবোধ, নৈতিকতা, ভোগকারের মনোভাব, ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, রীতি ও প্রথা, সুনাম, সুখ্যাতি, বিকারত্ব, আচার আচরণ, রুচিবোধ, এগুলো হচ্ছে সামাজিক পরিবেশ। সাংস্কৃতিক, সামাজিক, তারপরে ধর্মীয় পরিবেশগুলোর মধ্যে কি কি আছে দেখো? ধর্ম, ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় দ্বন্দ্ব, ধর্মীয় শাসন, ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো বিশেষ ধর্মাবলম্বীর সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় পরিবেশ। তো ধর্মীয় পরিবেশ আমাদের সামাজিক পরিবেশেরই একটি অংশ। বুঝতে পেরেছো? ধর্মীয় পরিবেশ সামাজিক পরিবেশের একটি অংশ। তোমাদের কাছে ক্লিয়ার? যেমন হচ্ছে দেখো ধর্মীয় দ্বন্দ্ব, আমরা যদি ভারতের দিকে একটু খেয়াল করি, যে ভারতে হিন্দু মুসলমান বা শিখ এবং মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, তাই না? বলো তো দেখি। রাইট, হ্যাঁ, ঠিক কিনা? এরকম এগুলো কিন্তু ধর্ম নিয়েই তো ওরা বাড়াবাড়ি করছে। তো এইটা যেন না হয়, আমাদের কথা হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের সামাজিক ও সাংস্কৃতিক বা ধর্মীয় পরিবেশের মধ্যে পড়ে। তো এগুলো, এই যে শিখ এবং মুসলমান, শিখ এবং মুসলিম, এই দুজনের দুইটা ধর্মের মানে দুইটা পক্ষের যে দ্বন্দ্ব, তাতে ওই স্থানে কি ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি ভালোভাবে চলছে? না স্যার। না। আমাদের বাংলাদেশে দীর্ঘদিনের ধ্যান ধারণা, বিশ্বাস, রীতিনীতি, এগুলো ধর্মীয় অনুভূতি ইত্যাদির উপর ভিত্তি করে বাংলাদেশে মানে 90% মানুষ হচ্ছে মুসলমান, তাই এখানে গরু জবাই করে আমরা গরু খাই। কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে কি অবাধে গরু কাটতে পারে, গরু জবাই করতে পারে? না, ওখানে গরুর ব্যবসাটা কিন্তু জমজমাট না ওখানে। তার মানে এটা কিসের কারণ হয়েছে? এই সামাজিক সাংস্কৃতিক পরিবেশের কারণেই হয়েছে। আমাদের সংস্কৃতি হচ্ছে পূজার সময় পূজা করতে দেওয়া, মুসলমানদের ধর্মীয় উৎসব সবাইকে একত্রে উদযাপন করা, তারপরে হচ্ছে যে বৈশাখী উৎসব করা, এগুলো আমাদের সংস্কৃতির ফলাফল, সামাজিক পরিবেশের ইতিবাচক দিক। ঠিক আছে? তো এর কারণে এগুলোকে কেন্দ্র করে কত ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। খেয়াল করো যে ঈদের সময় আমাদের একটি কাপড়ের ব্যবসায়ী যে পরিমাণ প্রফিট করে থাকে বা যে পরিমাণ ক্রয় বিক্রয় হয় সারা বছর, ওই এক মাসে যা বিক্রয় হয় সারা বছর এরকম ক্রয় বিক্রয় হয় না, লাভ হয় না। তোমরা কি জানো এটা? জি স্যার। তোমরা কি একমত? জি স্যার। একমত? সহমত স্যার। রাইট, হ্যাঁ। এটা আমাদের পূজার সময় হিন্দুরা হচ্ছে যে পরিমাণ ক্রয় পণ্য দ্রব্য ক্রয় করে, বা বাংলাদেশের ওই ধর্মীয় অনুষ্ঠানগুলোর সময়, আমাদের যে উৎসবগুলোর সময় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ ব্যবসা করে থাকে সারা বছর, বাকি অন্যান্য সময় এরকম ব্যবসা করতে পারে না। আমি অনেক কথা শুনেছি যে এক মাসে একটা কাপড়ের ব্যবসায়ী যে পরিমাণ প্রফিট করে সারা বছর যদি বসে খায়, ব্যবসা না করে, তাও চলবে, এরকম কথা শুনেছি। এ হলো বিষয়। এরপর হচ্ছে রাজনৈতিক পরিবেশ কি দেখো, যে হরতাল, ধর্মঘট, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সরকার ও এর রীতিনীতি, নীতিমালা, রাজনৈতিক দল, রাজনৈতিক পক্ষসমূহ, রাজনৈতিক প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাই না? রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলের মতাদর্শ, তারপরে জনগোষ্ঠী, রাজনীতিবিদদের আচার আচরণ, প্রজ্ঞা, মালিক শ্রমিক সম্পর্ক, আঞ্চলিক আন্তর্জাতিক চুক্তি সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো যদি তোমরা পত্র পত্রিকা এবং সাম্প্রতিক সময় আজকালের মধ্যে যদি টিভি দেখো, তাহলে দেখবে যে অনেক রাজনৈতিক অনেক আলোচনা হচ্ছে, তাই ঠিক কিনা? বলো তো দেখি।
অনেক রাজনৈতিক আলোচনা হচ্ছে, এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, এক পক্ষ রুখে দাঁড়ায়, এরকম আর কি অনেক বিষয়গুলো তোমরা পর্যবেক্ষণ করে দেখবে। তো এর ফলে হয় কি যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এগুলোকে কেন্দ্র করে গড়ে উঠবে। যেমন আমরা যদি বলি যে সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলো, যত বেশি খবর হবে, রাজনৈতিক আলোচনা হবে, ওদের জন্য ব্যবসা আরো তত বেড়ে যাবে, ঠিক কিনা? যত ঘটনা ঘটবে, এই টিভি মিডিয়া যেগুলো সেবা দানকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোর ব্যবসা আরো জমজমাট হবে নাকি লসের সম্মুখীন হবে? জমজমাট হবে, রাইট, জমজমাট হবে। এগুলোকে কেন্দ্র করেই আজকে দেখবে যে আমাদের বাংলাদেশের যে ইলেকট্রনিক মিডিয়াগুলো রয়েছে এগুলো বেশ ভালো চলছে এবং সুপ্রতিষ্ঠিত হচ্ছে চ্যানেলগুলো তৈরি হয়েছে। এরপর আসলে কি প্রযুক্তিগত পরিবেশ কি? প্রযুক্তি, দেখো, প্রযুক্তি হচ্ছে যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, আমাদের ধরো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারপরে বিজ্ঞান অনুশীলনের সুযোগ রয়েছে, বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান এর সংখ্যা যদি বেশি থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, আর যদি কম হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের অবনতি হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানের সংখ্যা, প্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো যত প্রযুক্তি আমদানি করে ব্যবহার করতে পারবে তত ব্যবসা প্রতিষ্ঠানে সমৃদ্ধি করবে, আর যত আমদানির সুযোগ কম হবে, আমদানির উপর নিষেধাজ্ঞা হবে, এই প্রতিষ্ঠানগুলো সেকেলে প্রযুক্তি ব্যবহার করবে এবং উন্নয়ন সাধন করতে পারবে না। তারপর হচ্ছে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি ও কলাকৌশল, তারপরে হচ্ছে যে আধুনিক কলাকৌশলের ব্যবহার, তথ্য প্রযুক্তির ব্যবহার। তোমরা জানো যে এখন আমাদের এই যে বর্তমান সময়ের যে আমাদের পরিস্থিতি যাচ্ছে, এর মধ্য থেকে যার যার পাশে ল্যাপটপ ছিল না, স্মার্টফোন ছিল না, যে ছেলেটা স্মার্টফোন কোনোদিন দেখেও নাই সেই ছেলেটাও স্মার্টফোন ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহার করছে, ঠিক কিনা? আমি কি ঠিক বলছি? বলো তো দেখি। যে বাবা মা চিন্তাই করেছিল যে আমি কোনোদিন ফেসবুক ব্যবহার করব না, এখন ছেলে মেয়েদের প্রয়োজনে তাদেরকে ফেসবুক ব্যবহার করতে হচ্ছে। কারণ হচ্ছে কি, বাবাকেও ফেসবুকে অ্যাড করতে হচ্ছে, মাকেও অ্যাড করতে হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে যে আমরা একটা যে পরিস্থিতির মধ্যে যাচ্ছি তাতে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো রয়েছে এগুলোর আবার ব্যবসার জমজমাট হচ্ছে, অর্থাৎ ল্যাপটপ, মোবাইল, দেখবে যে যে পরিমাণ ক্রয় বিক্রয় হচ্ছে তা চিন্তা করার মতো নয়। অথচ মানুষের হাতে টাকা নেই। টাকা না থাকলেও মানে এখন এমন একটা সময় মানুষের ইনকাম কমেছে, কিন্তু এই পারপাসে ইলেকট্রনিক খাতে এদের ব্যয় বেড়ে গিয়েছে। তো এই যে ব্যয় বেড়ে গেল, এটাও তো একটা করোনা আমাদেরকে এই প্রযুক্তি খাতে একটা বিশেষ সুবিধা করে দিয়েছে এক সাইডে, ঠিক কিনা? বলো তো দেখি। জি স্যার। হ্যাঁ, আমরা বলতে রাইট, আমরা বলতে চাচ্ছি যে আশেপাশে তোমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠিত হোক না কেন, তার আশেপাশে যে উপকরণগুলো রয়েছে, সেটা প্রাকৃতিক, অপ্রাকৃতিক, অভ্যন্তরীণ, বাহ্যিক, যাই হোক না কেন, সেগুলো তোমার ব্যবসাকে কোনো না কোনো উপাদানকে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করবে। কোনো উপাদানের প্রতি পজিটিভ, কোনো উপাদানের প্রতি নেগেটিভ। ইলেকট্রনিক ডিভাইসের প্রতি পজিটিভ দিক নিয়ে এসেছে করোনা, কিন্তু গার্মেন্টস সেক্টরের নেগেটিভ দিক নিয়ে এসেছে করোনা। গার্মেন্টসকে ক্ষতিগ্রস্ত করেছে, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, কিন্তু ইলেকট্রনিক খাতকে এরা কি হচ্ছে সমৃদ্ধি এনে দিয়েছে। এরপর আসলে দেখি প্রযুক্তি, আইনগত পরিবেশ। আইন, খেয়াল করো, এখন ধরো যে তোমরা যদি বলো যে হরতাল, ধর্মঘট, চুরি ডাকাতি হচ্ছে, বলো তো দেখি এটা কোন পরিবেশের উপাদান? চুরি ডাকাতি, হরতাল, ধর্মঘট এগুলো আইনগত, এগুলো আইনগত নয়। এটাতেই বারবার তোমরা ভুল করবে। এই জায়গাটাতে তোমাদের মনে রাখতে হবে যে এগুলো আইনগত নয়, এগুলো হচ্ছে রাজনৈতিক পরিবেশ মধ্যে পড়ে। আইনগত বলতেছে আইনকে নির্দেশ করছে, আইন এবং নীতিমালা, নীতিকে নির্দেশ করছে। তোমরা কি বুঝতে পারছো? যেমন হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন। তারপরে তোমরা সাম্প্রতিক সময়ে দেখেছো যে শিশু ধর্ষণ বা ধর্ষণের জন্য যে আইন তৈরি হয়েছে, যাক আমি এটা কথা বলতে হচ্ছে তোমাদেরকে, সাম্প্রতিক সময় তুমি আমি সবাই জানি, তো এটাকে মৃত্যুদণ্ড হচ্ছে রেখে যে আইন তৈরি হয়েছে সেটা একটা বিষয়। তারপর হচ্ছে যে ওটি তৈরি করা হচ্ছে রাজনৈতিক, কিন্তু আইনটা তৈরি হয়েছে এটা আইনগত পরিবেশ মধ্যে পড়ে। তারপর হচ্ছে যে শিশু শ্রম বন্ধের আইন, পরিবেশ সংরক্ষণ আইন, অংশীদারি আইন, যৌথ মূলধনী কোম্পানি আইন, তারপরে সমবায় আইন, তারপর হচ্ছে প্যাটেন্ট আইন, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট আইন, বিধিমালা রয়েছে। তারপর হচ্ছে যে ভোক্তা সংরক্ষণ আইন, তোমরা কিছুদিন আগে দেখেছো না ভোক্তা সংরক্ষণ আইনে আরঙের একটা কথা শুনেছিলাম, ঠিক কিনা? বলো তো দেখি, 2 বছর আগে। জি স্যার। রাইট, এটা ভোক্তা সংরক্ষণ আইনে মামলা হয়েছিল, তাই কিনা?
তারপর হচ্ছে বাণিজ্যিক আইন Yes, রয়েছে, sir. শিল্প আইন রয়েছে, তারপরে যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ পাওয়ার আইন রয়েছে, তারপর হচ্ছে বীমা আইন রয়েছে, ব্যাংক আইন রয়েছে, শিল্প আইন রয়েছে, শিল্পনীতি রয়েছে, তাই না? আমদানি রপ্তানি যে তুমি ব্যবসা করবে তার আইন রয়েছে। এই যে এই আইনগুলো হচ্ছে আমাদের আইনগত নিয়ে আইনগত পরিবেশ গড়ে ওঠে। তো যখন তুমি একটা ব্যবসা করবে, ধরো তুমি অংশীদারি ব্যবসা করবে, তাহলে অংশীদারি আইন রয়েছে, সেটা অনুযায়ী তোমাকে ব্যবসা করতে হবে। তুমি একটা গার্মেন্টস ব্যবসা করতে চাও, তুমি তো জানোই যে শিশুদেরকে যদি আমি শ্রমিক হিসেবে নিয়োগ দিই, তা আমি অল্প টাকায় ওদেরকে নিতে পারছি, কিন্তু সরকার তো আইন করে শিশুদেরকে নিয়োগ বন্ধ করে দিয়েছে। তাহলে তুমি কি চাইলেই ওদেরকে নিয়োগ দিতে পারবে? না স্যার। না, আর পারছো না। এখন ধরো যে সিগারেটের ব্যবসা হচ্ছে, এখনো আইন করে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু একটা সময় আসবে তো সিগারেটকে আইন করে নিষিদ্ধ করা হবে, তখন কি তুমি দোকানে কোনো সিগারেট পাবে? জি না স্যার। না, পাবো না। পাবে না। তখন সিগারেট কেন্দ্রিক যে ব্যবসাগুলো রয়েছে এগুলো বন্ধ করে দিতে হবে, নাকি অবাধে ওরা ব্যবসা করতে পারবে? বন্ধ করে বন্ধ করে দিতে হবে। বন্ধ আমরা করে এটাই দিবে, বলতে স্যার। চাচ্ছি যে ব্যবসার এই আইনগুলো মেনে তোমাকে ব্যবসা করতে হবে। এরপর আসলে দিকে তোমাদের বাড়ির কাজ এটুকু তোমরা করবে। অবশ্যই লিখে প্র্যাকটিস করো বাবা। হ্যাঁ, তোমাদের শখটা অবশ্যই তোমরা দয়া করে তোমরা লিখবে। এখান থেকে প্রশ্ন হয়, এই যে উপাদানগুলো থেকে প্রশ্ন হয়, এবং এখান থেকে এমসিকিউ হয়ে থাকবে। তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত এটা তোমাকে পুরোটাই লাগবে। দেখে নাও, Yes, sir. আমি তোমাদেরকে ছবি তুলে দিচ্ছি একটু পরেই। তাহলে এখন কারো কোনো প্রশ্ন আছে?